আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সমুদ্র স্রোত, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওশেন কারেন্টস। এই সমুদ্র স্রোতটা কি? সমুদ্র স্রোত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। সমুদ্র স্রোত কাকে বলে? দেখো, বেশ কতগুলো কারণে যখন সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, কেমন ভাবে প্রবাহিত হবে? অনুভূমিক ভাবে প্রবাহিত হবে। সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে অনুভূমিক ভাবে। কি কি কারণে? প্রথমত হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের যে লবণতা, সেই লবণতা, সমুদ্র জলের উষ্ণতা, সামুদ্রিক ঘনত্ব, পৃথিবীর আবর্তন গতি, এই সমস্ত কারণগুলোর জন্য যখন দেখা যায় সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিক ভাবে সঞ্চারিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে, তখন তাকে বলা হয়ে থাকে সমুদ্র স্রোত বা ওশেন কারেন্টস। ওশেন কারেন্টস ওশেন কারেন্টস ঠিক আছে। তো এই সমুদ্র স্রোত তো আমি দেখলাম, এই সমুদ্র স্রোতের সঙ্গে আরেকটা জিনিস খুব রিলেটেড, সেটা কি? সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গটা কোনটা? সমুদ্রের জলরাশি যখন উল্লম্ব ভাবে ওঠানামা করে তখন তাকে বলা হয়ে থাকে সমুদ্র তরঙ্গ। তাহলে দেখো, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ এই দুটোর মধ্যে ছোট্ট একটা সংজ্ঞার যে ডিফারেন্স সেটা দেখেই বুঝতে পারবে কি সমুদ্র স্রোতটা অনুভূমিক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, আর সমুদ্র তরঙ্গটা উল্লম্ব ভাবে ওঠানামা করে, এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এবার দেখো, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রকারভেদ। সমুদ্র স্রোতের প্রকারভেদ যদি আমরা দেখি, সমুদ্র স্রোতকে প্রথমত যেটা হচ্ছে উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? উষ্ণতার তারতম্যের উপর। কি কি? একটা হচ্ছে উষ্ণ স্রোত, আরেকটি হচ্ছে শীতল স্রোত। ঠিক আছে, উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত কোনটা? যে সমুদ্র স্রোতের যে জলটা তার প্রকৃতিটা যদি উষ্ণ হয় তাহলে সেটা উষ্ণ স্রোত। আর এই উষ্ণ স্রোতের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এই উষ্ণ স্রোতটা যখন প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় এ পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়, মানে সমুদ্রের জলের যে উপরিভাগ সেই উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। কারণ কি? আমরা জানি যে উষ্ণ বায়ু হোক বা উষ্ণ জল হোক, যাই হোক না কেন, সেটা হালকা হয়ে থাকে। আর যেটা শীতল স্রোত, ঠিক আছে, এই যে শীতল স্রোতটার কথা বলছি, এই শীতল স্রোতটা কিন্তু হচ্ছে তোমার ভারী স্রোত, এবং এটা সমুদ্রের নিম্ন ভাগ দিয়ে প্রবাহিত হয়, সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। কেন? কারণ এটা ভারী, সেই কারণের জন্য। ঠিক আছে, তো এইটাই যেটা, এই উষ্ণ স্রোতটাই কিন্তু একটা পৃষ্ঠ স্রোত হিসেবে প্রবাহিত হয়, আর এই যে শীতল স্রোত সেটা হচ্ছে অন্তঃস্থ স্রোত হিসেবে সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, এই গেল সমুদ্র তোমার হচ্ছে স্রোতের যে তারতম্য বা মানে প্রকারভেদ, যেটা সেটা, সরি তারতম্য নয়, প্রকারভেদ। এবার হচ্ছে এই সমুদ্র স্রোতটা কেন সৃষ্টি হয়? এই সমুদ্র স্রোতের সৃষ্টির বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত যে কারণ সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়ে থাকে। পৃথিবী যখন আবর্তন করে তখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আর এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে কি হয়, দেখা যায় আবর্তন জনিত একটা কারণের জন্য কি হয়, যে পৃথিবীর উত্তর গোলার্ধে যে সমস্ত সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয় সেটা কি হয়, ধরে নাও এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উত্তর গোলার্ধে যদি হয়, উত্তর গোলার্ধে কোনো একটা সমুদ্র স্রোত যখন প্রবাহিত হয় সরাসরি এরকম সোজা প্রবাহিত হতে পারে না, কিছুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। আর দক্ষিণ গোলার্ধে কি হয়, কিছুটা বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে পৃথিবীর আবর্তন বেগ বা পৃথিবীর আবর্তন গতি সমুদ্র স্রোত সৃষ্টির একটা কিন্তু অন্যতম কারণ আমরা বলতে পারি। নেক্সট কি? নেক্সট হচ্ছে আবর্তন বেগ, এবং তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিয়ত বায়ু। 2 নম্বর কি? নিয়ত বায়ু। নিয়ত বায়ু আবার 3 প্রকার। কি? একটা হচ্ছে আয়ন বায়ু, আর একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। এই বায়ুগুলোকে আবার ভাগ করা যায় উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু।
উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই হচ্ছে এই বায়ু প্রবাহ তোমার শ্রেণী বিভাগ। কি হয়, এই বায়ুগুলো যখন প্রবাহিত হয় না, সেই বায়ুগুলো প্রবাহিত হওয়ার সময় বায়ুগুলো তার প্রবাহ পথে সমুদ্রের জলকে এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে সঞ্চারিত করে। এর ফলে কিন্তু কি হয়, সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। বোঝা গেল? আর এবার দেখো আরেকটা কথা এখানটা বলে রাখি, মানে এই বায়ুগুলোর তার যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথ অনুযায়ী গুলোই কিন্তু সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয়। কিরকম? আয়ন বায়ু যেরকম পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, পশ্চিমা বায়ু যেরকম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, মেরু বায়ু যেরকম হচ্ছে তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই যে তার প্রবাহ পথ, এই প্রবাহ পথ অনুযায়ী কিন্তু সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয়, অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হয় সমুদ্র স্রোতগুলোও কিন্তু ঠিক সেই দিকেই প্রবাহিত হতে দেখা যায়। এবার আমরা কি আসবো, সমুদ্র জলের উষ্ণতা। উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতা। দেখো সমুদ্র জলের উষ্ণতা কিন্তু সর্বত্র সমান নয়। সমুদ্র জলের উষ্ণতা কোথাও কম, কোথাও বা বেশি। সমুদ্র জলের ধরে নাও এখানটায় উষ্ণতাটা কি হয়, বেশি উষ্ণতা, আবার এখানটায় উষ্ণতাটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে, ঠিক আছে। তার ফলে কি হয়, যেটা সমুদ্র জলের উষ্ণতা যেখানে বেশি, তাহলে সেই অঞ্চলের যে সমুদ্র জলরাশিটা সেটা বহিঃস্রোত হিসেবে যেটা কম উষ্ণতা সেই দিকে যায়। আবার যেখানে টেম্পারেচারটা কম সেখান থেকে সমুদ্রের জলরাশি বেশি উষ্ণতার দিকে কিন্তু চলে আসে। তাহলে একটা হচ্ছে বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হয়, আর একটা হচ্ছে অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয়। বোঝা গেল? একটা সমুদ্রের উপরিভাগ দিয়ে যাচ্ছে আর একটা সমুদ্রের তলদেশ দিয়ে আসছে। কেন? কারণ তুমি যদি একটা বড় পাত্রে উষ্ণ জল এবং শীতল জল দুটোকে রাখো, অর্থাৎ ঠান্ডা জল আর গরম জল তুমি দেখেছো, তুমি দেখবে সেই জলটা কিছুক্ষণ সময়ের মধ্যে কি হয়ে যাবে, দুটো জলের টেম্পারেচার কিন্তু সেম হয়ে যাবে। তাদের মধ্যে কোনো রকম তোমার এরকম যে থাকবে না যে এটা উষ্ণ এটা শীতল, এই ব্যাপারটা থাকবে না। কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আবার সেম ভাবে যদি সমুদ্র জলের তোমার হচ্ছে লবণতার কথা বলি, লবণতা, সমুদ্র জলের লবণতার ফলে কি হয়, লবণতা যেখানটাই বেশি, এখানটায় কিন্তু আবার একটু অন্যরকম ব্যাপার। সমুদ্র জলের লবণতা যেটা বেশি তার ওয়েটটা কিন্তু বেশি হবে, আর যেখানটায় কম তার ওয়েটটা কিন্তু কি হবে, ওয়েটটা কিন্তু তোমার হচ্ছে হালকা হবে, সেটা কিন্তু হালকা। তাহলে যেখানটায় ভাবো লবণতা বেশি সে কি হবে, অন্তঃস্রোত হিসেবে কমের দিকে যাবে, আর যেখানে কম সেখান থেকে বেশির দিকে আসবে কেমন ভাবে, বহিঃস্রোত হিসেবে কিন্তু আসবে এটা, ঠিক আছে। এইভাবে কিন্তু সমুদ্র স্রোত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আবার কি ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব কি হয়, ঘনত্বের ক্ষেত্রেও ঠিক তাই, যে সমুদ্র জলের যে অংশে ঘনত্বটা বেশি, অঞ্চলে ঘনত্ব কি বেশি, তাহলে সেটা ভারী, তাহলে ভারী, তাহলে সেটা ঘনত্ব বেশি হলে সে কি কমের দিকে যাবে, কেমন ভাবে, অন্তঃস্রোত হিসেবে, আর কম থেকে বেশির দিকে আসবে বহিঃস্রোত হিসেবে। অনেকটা কিসের মতন, অনেকটাই কিন্তু সমুদ্রের যে লবণতাটা সেই লবণতার মতনই কিন্তু এটা হবে। এবার আসবো আমরা সমুদ্রের উপকূল ভাগের আকৃতি। এক একটা সমুদ্রের আকৃতি এক এক রকম হয়ে থাকে, সেই আকৃতির উপর ডিপেন্ড করেও কিন্তু সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই কারণগুলোর জন্যই কিন্তু কোনো একটা অঞ্চলে সমুদ্র স্রোত কিন্তু সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। এইবার আমরা যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে সমুদ্র স্রোতের কারণ তো আমরা দেখলাম, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাবগুলো কি কি, কোন কোন মানে সমুদ্র স্রোত কোন একটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে আমরা দেখলাম যে সমুদ্র স্রোত দু রকম, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যদি কোন একটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে সেই অঞ্চলের কি পরিবর্তন হতে পারে, ঠিক আছে, সেখানে কি হতে পারে সেটা হচ্ছে আমরা এবার দেখব। কি প্রথমত হচ্ছে উপকূল ভাগের যে জলবায়ুটা সেই জলবায়ুর উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে। কি প্রভাব পড়তে পারে, প্রথমত হচ্ছে যদি কোনো একটা শীতল অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত যায় তাহলে সেই শীতল অঞ্চলটা কি হয়ে যেতে পারে, উষ্ণ হয়ে যেতে পারে। আবার যদি কোনো একটা উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে শীতল জল যায় তাহলে সেই শীতল যে উষ্ণ অঞ্চলটা সেটা শীতল হয়ে যেতে পারে, এটা হতে পারে। আর কি হতে পারে, আর দেখা যেতে পারে যে যেখানটায় একটা উষ্ণ স্রোত এবং আরেকটি শীতল স্রোত মিলিত হচ্ছে সেখানটায় কিন্তু একটা
ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে, ঠিক আছে, একটা বায়ুমণ্ডলীয় গোলযোগের কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর কি রয়েছে, কোনো জায়গায় যদি উষ্ণস্রোত এবং শীতল স্রোতের মিলিত হয়, উষ্ণস্রোত এবং শীতল স্রোত মিলিত হয়, তাহলে শীতল স্রোত যে সমস্ত পদার্থগুলোকে বয়ে নিয়ে আসে, সেই সমস্ত পদার্থগুলো কি হয়, সেই সমস্ত পদার্থগুলো সঞ্চিত হয়ে সেই অঞ্চলে প্রচুর মাছের সমাগম ঘটে এবং বাণিজ্যিকভাবে কিন্তু সেই অঞ্চলটা অনেকটাই ডেভেলপড হয়, এটা কিন্তু বলাই চলে। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার সমুদ্র স্রোতের কি প্রভাব। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। ওকে, থ্যাংক ইউ।